ঠিক করি রাহাতের বাড়ি থেকে কেউ নিতে আসলে চলে যাব, এমনকি কল করে বললেও চলে যাব। এখানের বোঝা হয়ে থাকবো না। কিন্তু সে আশার পূরণ হয় না। নিতে আসবে তো পরের কথা, কেউ একবার খোঁজও নেয়নি আমার। আমার চিন্তায় চিন্তায় হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে আরো বেশি। মা সেই দিন কাঁদতে কাঁদতে বলেই ফেলে, মুখ পড়ে যেখানে যায় সেইখানে সব শেষ করে ফেলিস। এত বড় করে বিয়ে দিয়েছি, বইয়ের সই থেকে যেতে পারলি না? একটা বিয়ে করছি তা এমন কি ছিল? চলে আসলি বাপের বাড়ি, আর সেই সুখে সুখে লোকটা আজ মরার পথে। তুই সব শেষ করে দিলি আমার। নিজের সংসারটা তো খাইলি, লাগে আমারটাও খাইতে বসলি। ওই বড় ঘর থেকে বিয়ে দিয়েছি, বাপ মারে একটু সাহায্য করবি তা না, উল্টো এসে বাপের খাইতে বসলি। বললে ডুকরে কেঁদে উঠে মা। মায়ের অমন কথা ওই দিন সহ্য করতে পারেনি। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও বাড়ি থেকে বের হয়ে যায়। মা আটকায়নি আমায়, যেন আমি চলে গেলে তাদের সব শান্তি। বেলা তখন দুপুর। কোথায় যাব, কি করব না বুঝে পাড়ার এক ফুপুর বাড়ি যায়। বাবা মায়ের পর আত্মীয় বলতে সে আছে কেবল। আমাকে কাপড়ে ভরা ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়িতে ঢোকার কথা না বলে ফুপু আগে জিজ্ঞেস করে, কি রে মিহি, এই বৃষ্টির মাঝে তুই হঠাৎ? কথা না ঘুরিয়ে বলে দেয়, কয়েকদিন থাকতে এসেছি ফুপু। ভদ্র মহিলা মুখ ছোট্ট জোরপূর্বক হেসে করে জবাব দিল, আমি খাই ছেলের কামাই, এখানে আর কয়দিন থাকবি? এসেছিস যখন আজকে রাত থেকে যা, আয় ঘরে আয়। তার কথার মানেটা বোঝার বাকি নেই, কিন্তু উপায়ন্তর না পেয়ে ঘরে যায়। আমায় ঘরে রেখে উনি পাশের রুমে যেতে ছেলের বউ জিজ্ঞেস করে, আম্মা ওইটা কি মিহিয়াপা যার কথা আপনি মাঝে মাঝে বলতেন? ফুফু মনে হয় না কালো, যা দেখতে পাইনি আমি, তবে তার কথা বলাটা শুনছি, যার জন্য মানতে পারিনি। ওইটাই সে মেয়ে, এত বড় ঘরে বিয়ে দিয়েছিল, কিন্তু কিছুদিন আগে নাকি বাপের কোলে চলে এসেছে। মনে হয় ডিভোর্সও হয়ে গেছে। আমায় ওখানে থাকতে এসেছে কয়েকদিন। আমি বাবু সজা বলে দিয়েছি আজ রাত থাকতে। এখন তো সে আর বড় বাড়ির বউ না, তবে কেনই বা তেল মাখাবো ওরে? ফুপুর কথা শুনে তাদের না বলেই বের হয়ে যায় ঘর থেকে। আকাশ তখনও কাঁদছে দুঃখে। আশ্চর্য মানুষ বটে। বিয়ের পর মহিলা আমাকে কত করে বলতো, জামাই নিয়ে কয়েকদিন আয়, কয়লা দিন থেকে যা। আপন ফুপু না তা বলে কি আসবি না? আর সে মহিলা আর এমনটা করলো। হায় রে মানুষ। বাড়ি থেকে বের হয়ে বুঝতে পারে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, এই দুইটা বাড়ি ছাদ যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার। আফসোস, জন্মের পর থেকে যে দুইটা বাড়িকে নিজের আপন জানতাম, তার একবারেও আমার আপন বাড়ি না। ঈশ্বর শুনে কতক্ষণ বসে থাকার পর আকাশ যখন কালো মেঘে আরো বেশি করে সজ্জিত হচ্ছে, তখন বুঝলাম এখানে বসে থাকা চলবে না। ব্যস্ত ভঙ্গিতে উঠে পা চালালাম রাহাতদের বাড়ির দিকে। বৃষ্টির সন্ধ্যায় যখন একা একাই পা রাখি সেই বাড়িতে, শাশুড়ি ননদ কথা শোনাতে ভুলেনি। একা একা চলে গিয়েছিলিস, আবার ফিরে কি করে আসছিলিস সে কথাও শুনতে হয়েছে। তবুও কথায় আমার আঘাত লাগলো না। যেখানে নিজের মা আমায় ঠাঁই দেয়নি, সেখানে পরের মা তো কথা শোনাবেই। মুখ বুঝে সয়ে গেলাম সবটা। নিজের ঘরে বসে ডায়েরিটা লিখছিলাম। বাড়িতে রাহাতের নতুন বনি আজ হয়তো বাপের বাড়ি গেছে। ননদার শাশুড়ি শুধু, শ্বশুর তো থেকেও নেই। তাই ডায়েরিতে নিজের ভাগ্যকে তুলে ধরার চেষ্টা। সন্ধ্যা কেটে যখন রাত নেমেছে, গভীরও হয়েছে কিছুটা, সাথে তুমুল বর্ষণ বৃষ্টির বাড়তে ক্রমাগত। এমন সময় ড্রয়িং রুম থেকে বাচ্চাদের কান্না কানে ভেসে এলো। বাড়িতে বাচ্চা কোথায় আসবে, তাও একসাথে 4-5 জনের মতো গলার সুর। নিজের মনের ভুল ভাবিয়ে ডায়েরি লেখার মন দিলাম। এই ঘটনাটাও লিখে ফেললাম। কিন্তু না, শব্দ বাড়ছে, এর সাথে শব্দটা রুমের দিকে তেড়ে আসছে। শেষ লেখা আর কিছুই নেই ডায়েরিতে। শেষের লাইনটা অগোছালো, নড়বড়ে হাতের লেখা, হয়তো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে অন্য লেখার তুলনায়। সারা ডায়েরির সব পাতা উল্টোলো মিথ্যা, মিহি লেখা নেই, আর সব পাতায় সাদা।